বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগরস ইকোনমিক্স একাডেমি অ্যানাদার ভিডিও। তোমাদের সঙ্গে আছি আমি সাগর ভাইয়া। আজকে আমরা আলোচনা করব আস্থাসীমার সর্বশেষ ক্লাস নিয়ে। আস্থাসীমা কাকে বলে? আমরা জানি নমুনার মানের উপর ভিত্তি করে সমগ্রকের পরামিতি মানগুলো সম্ভাবনার মধ্যে থাকার যে সীমাটা সেটাই হচ্ছে কি আমাদের আস্থাসীমা। আজকে আস্থাসীমার আমাদের সর্বশেষ ক্লাস। আমরা জানি এই আস্থাসীমাটা সাধারণত দুইটি ফরম্যাটে হয়ে থাকে, একটা হচ্ছে জেড ফরম্যাট আর একটা হচ্ছে টি ফরম্যাট। বুঝতে পেরেছ? তো আসো আজকে আমরা জেড ফরম্যাট এবং টি ফরম্যাটের দ্বৈতকরণ অর্থাৎ মান যদি দ্বৈত বা দুইবার দেওয়া থাকে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা যে ম্যাথগুলো আলোচনা করেছিলাম সেই ম্যাথগুলোর মধ্যে আমাদের জেড ফরম্যাট এবং টি ফরম্যাটের ইনফরমেশনগুলো সিঙ্গেলে ছিল। আর আজকে আমরা যে ফরম্যাটটা আলোচনা করব সেখানে এন এর মান ডাবল দেওয়া থাকবে, তারপরে এক্স বারের মান ডাবল দেওয়া থাকবে, তারপরে সমগ্রকের পরিমিতি ব্যবধান অথবা নমুনার পরিমিতি ব্যবধান এগুলো ডাবল দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা কিভাবে আস্থাসীমা নির্ণয় করব বা আমাদের আস্থাসীমা নির্ণয়ের সূত্র কোনটি ব্যবহৃত হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তো চলো গত ক্লাসে আমরা সমাধান করেছিলাম সর্বশেষ 9 নাম্বার পর্যন্ত। আশা করি 9 পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। আমাদের শীটের 9 নাম্বার অর্থাৎ 48 পৃষ্ঠা। হ্যাঁ, 9 পর্যন্ত যদি কারোর কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা আজকে পরবর্তীতে 10 নাম্বার থেকে আলোচনা করব। কষ্ট করে একটু 10 নাম্বারটা প্রশ্ন পড়ো। দেখো এখানে বলা আছে ধনিয়া কলেজ হতে নির্বাচিত 36 জন। তাহলে এখানে আমি ধরে নিলাম N1 হচ্ছে 36, গড় নম্বর 181.5, অর্থাৎ ওই 36 জনের গড় নাম্বার। তাহলে এটা কি হবে? এক্স বার 181.5। সকল শিক্ষার্থীর নম্বরের পরিমিতি ব্যবধান 3। তার মানে কি সকল শিক্ষার্থীর পরিমিতি ব্যবধান, তাহলে সিগমা 1 কত? 3। অন্যদিকে ঢাকা কলেজ হতে নির্বাচিত 25 জন। তাহলে এখানে আমি N2 ধরে নিলাম 25 জন শিক্ষার্থীর গড় 179, তাহলে এক্স বার 2 179। সকল শিক্ষার্থীর পরিমিতি ব্যবধান, তাহলে সিগমা 2 3.6। উভয় কলেজে শিক্ষার্থীদের গড় নম্বরের পার্থক্য 95% এবং 99%। আস্থাসীমা নির্ণয় করো। তো দেখো এখানে দুইটি কলেজের শিক্ষার্থী নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা, নির্বাচিত শিক্ষার্থীদের গড় নম্বরের এবং দুইটি কলেজের সকল শিক্ষার্থীর পরিমিতি ব্যবধান দেওয়া আছে। এক্ষেত্রে আস্থাসীমা কিভাবে আমরা নির্ণয় করব? প্যাটার্নটা একই রকম, জাস্ট এখানে সূত্রটা চেঞ্জ হবে। চলো প্র্যাকটিস করা যাক। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে N1 36, x বার 1 181.5, সিগমা 1 ইকুয়ালস 3। অন্যদিকে N2 25, x বার 2 179 এবং সিগমা 2 3.6। ওকে, এই হলো আমাদের প্রদত্ত ইনফরমেশন বা তথ্য। এখন আসো এখানে আগের মতো আমরা লিখব যেহেতু নমুনার আকার দ্বয়। আগে আমরা বলতাম নমুনার আকার ছোট বা নমুনার আকার বড়, আর এখন বলবো আমরা নমুনার আকার দ্বয়। যখন নমুনার আকার দ্বয় ছিল বা আকার ছিল তখন আমরা কম্পেয়ার করতাম 30-এর সাথে, অর্থাৎ নমুনার আকার 30-এর যদি বেশি হতো, 30 বা 30-এর বেশি, সেক্ষেত্রে আমরা বলতাম নমুনার আকার বড়, আর 30-এর কম হলে আমরা বলতাম নমুনার আকার ছোট। তো দেখো যেহেতু এখানে নমুনার আকার দুইটা দেওয়া আছে, আমরা দেখবো দুইটা মিলে 60 বা 60-এর বেশি হয় কিনা। দেখো 36 আর 25 দুইটা মিলে হয় কত? 61। তাহলে এটা কি নমুনার আকার দ্বয়
বড়। যেহেতু নমুনার আকার 2 বড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা আছে। এই যে সমগ্রকের পরিমিতি ব্যবধান 2 জানা আছে এবং সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত। সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু 95% আস্থাসীমা হবে। হ্যাঁ, যেহেতু 95% আস্থাসীমা, তাহলে এখানে লিখবো কি সিআই 95%, গুরুত্বের স্তর 5%, 0.05, আলফা বাই 2 0.05 ভাগ কত 2 ইকুয়ালস 0.025। আর যেহেতু এখানে আমাদের ইয়েটা দেওয়া আছে, কি বলে, নমুনার আকার 2 বড় এবং সমগ্রকে পরিমিতি ব্যবধান দেওয়া আছে, সেক্ষেত্রে সূত্রটা হবে x বার 1 মাইনাস x বার 2 প্লাস মাইনাস z আলফা বাই 2, x বার 1 মাইনাস x বার 2 প্লাস মাইনাস z আলফা বাই 2 রুট ওভার, যেহেতু সিগমা দেওয়া আছে, সিগমা স্কয়ার 1 ডিভাইড বাই n1 প্লাস সিগমা স্কয়ার 2 ডিভাইড বাই n2। ওকে, তাহলে z আলফা বাই 2, এটা যদি আমি ভুল করে না থাকি, পিছন থেকে আমাদের মান বের হবে 1.96। 1.96। ওকে, আচ্ছা, এখন আসো, এই যে তুমি এটা চাইলে একসাথে করে ফেলতে পারো, আবার চাইলে তুমি এটাকে আলাদা আলাদা ভাবেও ক্যালকুলেশন করতে পারো, বা আমরা যদি আলাদা আলাদা ভাবে করি, x বার 1 মাইনাস x বার 2 মাইনাস z আলফা বাই 2 রুট ওভার সিগমা স্কয়ার 1 ডিভাইড বাই n1 প্লাস সিগমা স্কয়ার 2 ডিভাইড বাই কত n2 লেস দেন নট, আগে ছিল মিউ, এখন লিখবো কি মিউ1 মাইনাস মিউ2, যেহেতু ইনফরমেশন গুলো কি ডাবল, লেস দেন x বার 1 মাইনাস x বার 2 প্লাস z আলফা বাই 2 রুট ওভার সিগমা স্কয়ার 1 ডিভাইড বাই n1 প্লাস সিগমা স্কয়ার 2 ডিভাইড বাই n2। ওকে, এখন আসো আমরা মানগুলো বসাই, বা আমাদের x বার 1 মাইনাস x বার 2 অর্থাৎ 181.5 বিয়োগ 179 মাইনাস z আলফা বাই 2 এর মান কত 1.96, সিগমা স্কয়ার 1 ডিভাইড বাই কি n1। এখন সিগমা স্কয়ার 1টা কত, সিগমা 1 আছে, সিগমা স্কয়ার নাই, তাহলে এটাকে স্কয়ার করে দিই, অর্থাৎ 3 স্কয়ার ডিভাইড বাই n1 কত 36 প্লাস এখানে 3.6 হোল স্কয়ার, 3.6 হোল স্কয়ার ডিভাইড বাই এখানে হবে 25। অনুরূপভাবে আমরা বাকি মানগুলো বসিয়ে ফেলি, এটা হচ্ছে 181.5 মাইনাস 179 প্লাস 1.96, এখানে সিগমা স্কয়ার 1 মানে হচ্ছে 3 স্কয়ার ডিভাইড বাই n1, n1টা কত হবে 36 প্লাস 3.6 হোল স্কয়ার ডিভাইড বাই 25। ওকে, এখন আসো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, বা প্রথমে আসো
এটা থেকে এটা বিয়োগ 181.5 181.5 বিয়োগ 179 2.5। তাহলে এটা থেকে এটা গেলে কত হয় 2.5 মাইনাস 1.96। এটাকে ক্যালকুলেশন করি রুট ওভার 3 স্কোয়ার মানে কত 9 ডিভাইড বাই 36। ওকে, এরপর আসো প্লাস আবার ভগ্নাংশ নিলাম 3.6 হোল স্কোয়ার 3.6 হোল স্কোয়ার আর নিচে হবে তোমার 25। হ্যাঁ, আমি একসাথে ক্যালকুলেশন করলাম 0.88 লেস দেন নট μ1 মাইনাস μt লেস দেন নট। এটা থেকে এটা গেলে কত হবে 2.5 প্লাস 1.96 এখানে হবে কত 0.88। ওকে, বা 2.5 মাইনাস 2.5 মাইনাস এখানে হবে 1.96 ইন্টু 0.88 into 0.88 equals 0.78 less than not μ1 minus μ2 less than not। এটাকে যদি আমরা যোগ করি 2.5 plus 1.96 into 0.88 equals 4.22 4.22। সরি, এটা 1.65 হবে, এটা হবে 1.65 বা 1.66। 2.5 মাইনাস 1.96 ইন্টু 0.88। হ্যাঁ, 1.72 1.96 ইন্টু 0.22 1.72। এটা থেকে বাদ 2.5 থেকে 1.72 বাদ, সরি আগেরটাই ঠিক ছিল। অর্থাৎ সমগ্রকের গড় সমূহ 0.78 হতে 4.22 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট 95%। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব, অর্থাৎ সমগ্রকের গড়দ্বয়, আগে ছিল গড় এখন কয়টা হবে যেহেতু μ1 μ2, অর্থাৎ সমগ্রকের গড়দ্বয় 0.78 হতে 4.22 এর মধ্যে থাকার সম্ভাবনা কত পার্সেন্ট 95%। আশা করি বুঝতে পেরেছ, স্ক্রিনশট নিয়ে নাও এটা। সেম জিনিসটা এখন আমরা 99%-এ করব। তাহলে এখানে 95%-এর জায়গায় কত পার্সেন্ট হবে 99%। তাহলে এখানে হবে 1% মানে 0.01, এরপরে 0.01 ভাগ 2, তাহলে কি হবে 0.005। আর 0.005 এটা যদি মান বের করি আমরা পিছন থেকে, এখানে হবে কত 1.65। তখন এই 1.96 সবকিছু ঠিক থাকবে, এই 1.96 এর জায়গায় কত দিবা
1.65 দিয়ে ক্যালকুলেশন করবা। আশা করি পারবা ইনশাল্লাহ। ওকে, যেহেতু এটা তোমাদের আজকে শেষ ক্লাস বা এই ক্লাসগুলো তোমরা আরো করেছো, আশা করি এটা তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে এটা আমি 95% করে দিলাম, তোমরা 95%টা তো নোট করবা প্লাস 99%ও আশা করি করে নিবা। ওকে, আচ্ছা এরপরে আসো 11 নাম্বারটা আমরা প্রশ্ন পড়ি। আচ্ছা আসো 11 নম্বরে দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে ক প্রতিষ্ঠান আর একটা হচ্ছে খ প্রতিষ্ঠান। ক প্রতিষ্ঠান হতে নির্বাচিত 150 জন কর্মচারী সাপ্তাহিক গড় মজুরি 1400 টাকা। তাহলে এখানে N1 ধরে নিলাম আমি 150, x/1 ধরে নিলাম 1400। মজুরির ভেদাঙ্ক, এখন সবার মজুরির ভেদাঙ্ক নাকি 150 জনের, যেহেতু এবং দেওয়া আছে তার মানে 150 জনের মজুরি ভেদাঙ্ক s²1। অপরদিকে খ প্রতিষ্ঠান হতে নির্বাচিত 100 জন কর্মচারী N2 গত 100 জন কর্মচারী সাপ্তাহিক মজুরি x/2 1200 এবং মজুরির ভেদাঙ্ক, তার মানে কি ওই 100 জনের মজুরির ভেদাঙ্ক, তার মানে এটা সিগমা স্কোয়ার হবে না, s² হবে। হ্যাঁ, s²2 6400। এটাও বলছে 95% অথবা 99% আস্থা সীমা নির্ণয় করো। ক্লিয়ার? ওকে, চলো তাহলে এটা সমাধান করা যাক। প্রথমে দেওয়া আছে N1, এখানে N1টা হচ্ছে 150, x/1 1400, তারপর হচ্ছে s²1 14400, N2 100, x/2 1200, তারপর হচ্ছে s²2 কত 6400। ওকে, তো প্রথমে দেওয়া আছে, এরপরের জিনিসটা তোমরা তো লিখে নিতে পারবা যে যেহেতু নমুনার আকার দ্বয় এখানে 30-এর বেশি, এখানে লিখবা যেহেতু নমুনার আকার দ্বয় বড়, সমগ্রকে পরিমিতি ব্যবধান জানা নেই, সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু 95% আস্থা সীমা হবে। এই জিনিসটা লেখার পরে সূত্রটা লিখবা, যেহেতু এন এর মানটা বড় সেহেতু এটা জেড ফরম্যাটের সূত্রটা হবে। আর যেহেতু এখানে ইনফরমেশন গুলো কি দেওয়া আছে, ডাবল দেওয়া আছে, আমরা জানি সিঙ্গেল ইনফরমেশনের সূত্র হয় x/+ z⁴/2 সিগমা অথবা s/ কি হয় √n। যখন আমাদের ইনফরমেশনটা কি থাকে, সিঙ্গেল থাকে, বাট এখন আমাদের ইনফরমেশনটা কি সিঙ্গেল না ডাবল? ডাবল। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে x/1 - x/2, ওকে, + z⁴/2 √ এখানে হবে s²1 / n1 প্লাস s²2 / n2 লেস দেন নট। আগে ছিল শুধুমাত্র মিউ, এখন লিখবো কি μ1 মাইনাস, আচ্ছা যেহেতু প্লাস মাইনাস, আচ্ছা ওটা আমরা পরে ভাঙি, বা প্লাস মাইনাস আছে, একবার দিব প্লাস একবার দিব মাইনাস, আগে দিব কি আমরা মাইনাসটা, x/1 - x/2 মাইনাস z⁴/2 √ s²1 / n1 প্লাস s²2 / n2, ওকে, লেস দেন নট μ1 - μ2 লেস দেন নট
x bar 1 minus x bar 2 plus z alpha by 2 root over s square 1 divided by n1 plus s square 2 divided by n2 ওকে এই হলো আমাদের মূলত সূত্রটা হ্যাঁ আর যেহেতু CI 95% এটা তো বের করতে পারবাই CI 95% মানে গুরুত্বের স্তর 5% মানে 0.05 এটাকে 2 দ্বারা ভাগ 0.25 হ্যাঁ তাহলে z আলফা বাই 2 এর মান কত হবে 1.96 ওকে এখন মানসমূহ বসাও বা x বার 1 মাইনাস x বার 2 1400 মাইনাস 1200 z আলফা বাই 2 এর মান কত 1.96 শুনো আগের অঙ্কে পরিমিতি ব্যবধান দেওয়া ছিল সমগ্রকে পরিমিতি ব্যবধান দেওয়া ছিল কত 3 যার কারণে ওইটাকে আমরা কি করছি স্কয়ার করছি বাট এখন স্কয়ার করা লাগবে না কারণ এখন মানটা ডাইরেক্ট দেওয়া আছে এই 14400 হ্যাঁ 14400 তাহলে এই জায়গায় লিখবো কত আমরা 14400 ডিভাইড বাই n1 কত 150 প্লাস s স্কয়ার 2 কত 6400 ভাগ 100 লেস দেন নট μ1 মাইনাস μ2 লেস দেন নট 1400 মাইনাস 1200 1400 মাইনাস 1200 প্লাস 1.96 এরপর s স্কয়ার 1 কত হবে 14400 ডিভাইড বাই কত 150 প্লাস 6400 ডিভাইড বাই কত হবে 100 ওকে এখন আসলে আমরা ক্যালকুলেশন করি এখন যদি আমরা ক্যালকুলেশন করি এই 1400 থেকে 1200 গেলে কত হবে 200 মাইনাস 1.96 হ্যাঁ এরপর এটাকে যদি আমরা রুট করি রুট ওভার 14400 ভাগ 150 প্লাস 6400 ভাগ 100 ইকুয়ালস 12.65 12.65 লেস দেন নট μ1 মাইনাস μ2 লেস দেন নট এটা থেকে এটা গেলে কত হবে 200 আর সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে হয় কত 12.65 ওকে বা 200 মাইনাস 1.96 গুণ হচ্ছে 12.65 হ্যাঁ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে তোমার 175.21 175.21 লেস দেন নট μ1 মাইনাস μ2 লেস দেন নট 200 এটা হবে সরি 200 প্লাস 1.96 12.65 200 প্লাস 1.96 গুণ হচ্ছে 12.65 ওকে 224.79 224.79 অর্থাৎ অ্যান্সারটা হবে যে সমগ্রকের গড় দয় 175.21 হতে 224.79 এর মধ্যে থাকার সম্ভাবনা 95%। এখন তোমাকে যদি এটা 99% আস্থা সীমা বের করতে বলতো বা 90% আস্থা সীমা বের করতে বলতো সবকিছু ঠিক থাকতো শুধুমাত্র পরিবর্তন হতো কি ওই জেড আলফা বাই 2 এর নির্ণয়ের মান কথা বুঝতে পেরেছো ওকে স্ক্রিনশট নিয়ে নাও
আচ্ছা একটু আচ্ছা তাহলে 11 নাম্বারটা গেল, 12 নাম্বারটা লাগবে না, 12 নাম্বারটা কষ্ট করে কেটে দাও, 13 নাম্বারটা করো। দেখো 13 নাম্বারে তোমাকে তথ্য বের করতে হবে না, হ্যাঁ তথ্যটা এখানে তোমাকে বের করে দেওয়াই আছে যে n1 ইকুয়ালস 10, তারপরে n2 ইকুয়ালস 15, হ্যাঁ তারপরে x বার 1 ইকুয়ালস 49, x bar 2 equals 47, s1 equals 2.8 আর s2 equals কত 4। তো দেখো এখানে নমুনার আকার দ্বয় ছোট, হ্যাঁ নমুনার আকার দ্বয় ছোট অর্থাৎ 30-এর কম, দুইটা মিলে 60-এর কম, আর সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই, তখন এখানে ফরম্যাট কোনটা হবে, টি এর ফরম্যাটটা হবে। আবার নমুনার আকার ছোট হোক, যদি সমগ্রকের পরিমিতি ব্যবধানটা জানা থাকতো তাহলে হতো কি জেড ফরম্যাট। যেহেতু নমুনার আকার দ্বয়ও ছোট, সমগ্রকের পরিমিতি ব্যবধানটাও কি জানা নেই, সেহেতু ফরম্যাট হবে কোনটা, টি এরটা। এখানে লিখে নিতে পারবো না, যেহেতু নমুনার আকার দ্বয় ছোট, যেহেতু নমুনার আকার দ্বয় কি ছোট, সমগ্রকের পরিমিতি ব্যবধান জানা নেই, সমগ্রক পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু এটা কত পার্সেন্ট বলছে, 95% আস্থা সীমা হবে, সেহেতু 95% আস্থা সীমা হবে। তাহলে এটা টি ফরম্যাট হবে। টি ফরম্যাটের সূত্রটা হবে x বার 1 মাইনাস x বার 2 প্লাস মাইনাস টি আলফা বাই 2 কমা ভি রুট ওভার n1 ডিভাইড বাই s স্কয়ার 1 প্লাস n2 ডিভাইড বাই s স্কয়ার। এরপরে সূত্রটাকে যদি আমরা ভাঙাই, x বার 1 মাইনাস x বার 2 মাইনাস টি আলফা বাই 2 কমা ভি রুট ওভার n1 ডিভাইড বাই s স্কয়ার 1 প্লাস n2 ডিভাইড বাই s স্কয়ার 2 লেস দেন নট mu1 মাইনাস mu2 লেস দেন নট রুট ওভার n1 ডিভাইড বাই s স্কয়ার 1 প্লাস n2 ডিভাইড বাই s স্কয়ার 2। ও সরি, টি এর মানটা লিখে নাই। x বার 1 মাইনাস x বার 2 টি আলফা বাই 2 কমা ভি রুট ওভার n1 ডিভাইড বাই s স্কয়ার 1 প্লাস n2 ডিভাইড বাই s স্কয়ার 2। ওকে, এখন আমরা যেটা করব, প্রথমে সিআই এর মানটা বের করি, অর্থাৎ টি আলফা বাই 2 কমা ভি এর মানটা বের করি। সিআই কত পার্সেন্ট, 95%। গুরুত্বের স্তর কত পার্সেন্ট, 5%, মানে 0.05 ভাগ দিব কত 2, 0.025, কেমন। এরপরে ভি, আমরা জানি যখন মানগুলো সিঙ্গেল থাকবে তখন ভি এর সূত্র হচ্ছে n-1, বাট মানগুলো যখন ডাবল থাকবে n1 প্লাস n2 মাইনাস হবে 2, অর্থাৎ 10 যোগ 15, 10 যোগ 15 বিয়োগ হবে কত 2, 15 আর 10 কত 25, 2 গেলে কত হবে 23। সুতরাং টি আলফা বাই 2 কমা হচ্ছে কত ভি, এটার মান আমরা পিছন থেকে বের করব। দেখো 0.025, এই যে 0.025, আর স্বাধীনতার মাত্রা কত, এই যে ভি এর মান কত 23,
তাহলে এটা যদি জেড ফরম্যাট হতো একবারে সর্বশেষ সারি থেকে আমরা মানটা নিতাম, যেহেতু এটা টি ফরম্যাট এই যে 0.05 আর এখানে 23 নাম্বার সারি, এই যে 23 নাম্বার সারিতে মানটা হচ্ছে কত 2.069 2.069 বা এটাকে বলা যায় 2.07। ওকে, এখন আসলে আমরা মানগুলো লিখি। বা এক্স বার 1 মাইনাস এক্স বার 2, এক্স বার 1 কত দেওয়া আছে, এক্স বার 1 দেওয়া আছে তোমার 49 বিয়োগ 47, 49 বিয়োগ 47 মাইনাস টি আলফা বাই 2 এর মান কত 2.07 রুট ওভার এন 1 কত 10, এস 1 দেওয়া আছে বাট আমার লাগবে কি এস স্কয়ার 1, তাহলে এস 1টাকে হোল স্কয়ার করে দাও 2.8 হোল স্কয়ার প্লাস এন 2 কত 15 আর এস স্কয়ার 2 কত হবে এফ 4 কে স্কয়ার করো, হ্যাঁ, লেস দেন মিউ 1 মাইনাস কত মিউ 2 লেস দেন এখানে এক্স বার 1 মাইনাস এক্স বার 2 অর্থাৎ 49 মাইনাস কত 47, টি আলফা বাই 2 এর মান কত হবে, এটা এখানে প্লাস হবে, প্লাস টি আলফা বাই 2 এর মান কত হবে 2.07 রুট ওভার n1 ডিভাইড বাই n1 কত 10 আর এখানে হবে 2.8 হোল স্কয়ার প্লাস n2 কত 15 নিচে হবে কত 4 হোল স্কয়ার। ক্লিয়ার? বা 49 থেকে 47 কে বিয়োগ দাও 2 মাইনাস 2.07, এটা পুরোটার মান একসাথে বের করি, রুট ওভার 10 ডিভাইড বাই 2.8 হোল স্কয়ার প্লাস উপরে হবে 15 ডিভাইড বাই 4 হোল স্কয়ার, হ্যাঁ, ইকুয়ালস হচ্ছে 1.49 লেস দেন মিউ 1 মাইনাস মিউ 2 লেস দেন 49 থেকে 47 গেলে কত হবে 2 প্লাস 2.07 আর এটা পুরোটার ক্যালকুলেশন কত 1.49। ওকে, বা 2 মাইনাস 2.07 into 1.49, 2 minus 2.07 into 1.49 equals 1.08। এই মানটা কি মাইনাসের আসে? একটু আমি ক্যালকুলেশনটা চেক দিয়ে নেই। আচ্ছা, আমি একটু প্রশ্নটা ভালো করে দেখি, এখানে ঋণাত্মক মান আসতেছে, কোনো কারণে আমাদের প্রশ্ন ভুল আছে কিনা আমি একটু দেখি। এটা কোনো কারণে মনে হচ্ছে আমাদের
প্রশ্ন ভুল আছে। হ্যাঁ, এটা সম্ভবত প্রশ্ন ভুল আছে, কারণ এটা ক্যালকুলেশন করলে মাইনাস মান আসতেছে। হ্যাঁ, যেমন 2 মাইনাস, এখানে হবে 2 মাইনাস 2.07 ইন্টু হচ্ছে 1.49। হ্যাঁ, তো এক্ষেত্রে -1.08 আসতেছে। তো এই মানটা মাইনাস আসার কথা না। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের মেবি এটা প্রশ্নটা ভুল আছে, কারণ আমি অনেকগুলা ম্যাথ নিজের থেকে দিছি, তো যার কারণে দেখা যাচ্ছে মানে ম্যাথটা তো আমি মানে সলিউশনটা করি নাই, যার কারণে আমি প্রশ্নটা নিজের থেকে বানিয়ে দিছি। এরপরে সলিউশন করার পর এই যে এই ম্যাথটা বোঝা যাচ্ছে এই ম্যাথটা ভুল আছে, কারণ আস্থা সীমার মান কখনো মাইনাস আসবে না, এটা অলওয়েজ কি আসবে, প্লাস আসবে। বাট তোমরা ফরম্যাটটা তো বুঝছো, অর্থাৎ টি এর ডাবল ফরম্যাট যদি হয় সেক্ষেত্রে আমাদের ম্যাথটা কেমন হতে পারে। তো এটা কখনো মাইনাস হবে না, এটা অলওয়েজ প্লাস হবে। তো ধরো যেহেতু এটা আমার ভুলের কারণে আমি সরি বলছি, প্রশ্নটা ভুল হয়েছে যার কারণে এটা মাইনাস আসছে, পরীক্ষা কখনো মাইনাস আসবে না। তো আমাদের ফরম্যাট এটাই, এটা যদি মাইনাস না হতো তখন আমরা বলতাম, অর্থাৎ সমগ্রকের সম্ভাবনা 1.08 থেকে 5.08 এর মধ্যে থাকার সম্ভাবনা হচ্ছে কত পার্সেন্ট, 95%। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন আসো আমরা একটা নতুন ম্যাথ দেখবো, তার আগে তোমরা একটু কষ্ট করে এটা একটু ছবি তুলে নাও। এখন আমরা লাস্ট একটা নতুন ফরম্যাট দেখবো। ওকে, সর্বশেষ তোমরা কষ্ট করে 14 নাম্বার ম্যাথটা পড়ো। 14 নাম্বার ম্যাথটা এটা একটু ডিফারেন্ট, বেশি না, একটু ডিফারেন্ট। হ্যাঁ, দেখো এখানে বলছে কোনো একটি টেলিভিশন দেখে এরকম 400 জন প্রাপ্তবয়স্ক এবং 600 জন অপ্রাপ্তবয়স্ক দর্শকের নমুনা নেওয়া হলো। তাহলে এখানে হবে N1 এবং হচ্ছে কি N2। N1 হবে কত 400, N2 হবে কত 600। প্রথমে লিখবো দেওয়া আছে কতজনকে বাছাই করা হলো, N1 400, এরপরে N2 হচ্ছে কত 600, যাদের মধ্যে 100 জন প্রাপ্তবয়স্ক এবং 300 জন অপ্রাপ্তবয়স্ক ওই প্রোগ্রাম পছন্দ করে। আচ্ছা দেখো এখানে কি সমগ্রকের গড় বা নমুনার গড় বা হচ্ছে গিয়ে তোমার নমুনার ভেদাঙ্ক ইত্যাদি কি দেওয়া আছে, দেওয়া নাই। যদি দেওয়া না থাকে সেটা হবে পি এর সূত্রটা হবে। তো এখানে প্রথমে N1 দেওয়া আছে 400, N2 দেওয়া আছে 600। এখন আমাকে বের করতে হবে পি বার 1 আর হচ্ছে পি বার 2। পি বার 1 মানে কি প্রথম সম্ভাবনা, দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় সম্ভাবনা। আর সম্ভাবনা আমরা নিচে জানি, নিচে হয় কি মোট, উপরে হয় কি অনুকূল। তাহলে এখানে মোট কত 400, এখানে মোট কত 600। ওই যে বলছে কোনো একটি টেলিভিশন দেখে 400 জন প্রাপ্তবয়স্ক, 400 জন হচ্ছে প্রাপ্তবয়স্ক আর 600 জন হচ্ছে কি অপ্রাপ্তবয়স্ক। ওই 400 জনের মধ্যে 100 জন প্রাপ্তবয়স্ক, তাহলে 400 জনের মধ্যে কতজন 100 জন, আর 600 জনের মধ্যে কতজন 300 জন অপ্রাপ্তবয়স্ক প্রোগ্রাম পছন্দ করে। তাহলে 600-র মধ্যে কত 300। এখন 100 ভাগ 400 কত হবে 0.25, আর 300 ভাগ 400 কত হবে 0.5। এটা হচ্ছে সম্ভাবনা। 400 জনের মধ্যে 100 জন হচ্ছে প্রোগ্রাম পছন্দ করে, তাহলে নিচে মোট উপরে যে অনুকূল পছন্দ করে।
600 জনের মধ্যে 300 জন প্রোগ্রাম পছন্দ করে, তাহলে 600 উপরে হবে 300, নিচে হবে কত 600। ক্যালকুলেশন করলে 100 ভাগ হচ্ছে কত 400। তো এখানে লিখবা যেহেতু নমুনা আকার দ্বয় দেওয়া আছে, যেহেতু নমুনার আকার দ্বয় বড় এবং সম্ভাবনা, এবং এখানে সমগ্রকের পরিমিতি ব্যবধান বা নমুনার পরিমিতি ব্যবধান দেওয়া নেই, এখানে কি সম্ভাবনা দেওয়া আছে, এবং সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত, সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত, সেহেতু কত পার্সেন্ট বলছে 95% অথবা 99%, 95% আস্থা সীমা হবে। সূত্রটা হবে p/1 মাইনাস p/2, এরপরে এখানে হবে কি প্লাস মাইনাস z∝/2, z∝/2। যদি n এর মান 30 এর বড় হয় z∝/2, আর n এর মান যদি 30 এর ছোট হয় তাহলে হবে t∝/2, v √/1 p/1 into 1 minus p/1 divided by n1 plus p/2 1 minus p/2 divided by n2। এটা হচ্ছে আমাদের মূলত সূত্র, কখন যখন আমাদের কি দেওয়া থাকবে সম্ভাবনার মান দেওয়া থাকবে। হ্যাঁ, এখন আসো আমরা মানসমূহ বসাই, যেহেতু এটা ক্যালকুলেশনটা অনেক বড় সেক্ষেত্রে। আচ্ছা, সবগুলোর মান তো দেওয়া আছে, z∝/2 এর মান দেওয়া নাই, তাহলে এখানে কত হবে CI কত পার্সেন্ট 95%, গুরুত্বর স্তর 5%, 0.05, α/2 কত হবে 0.025, তাহলে z∝/2 এর মান কত হবে 1.96, তাই না? তাহলে এটার মান কত পেলাম আমরা 1.96। এখন আমরা মানগুলো বসাই। p/1 মাইনাস p/2 এই সূত্রটা কখন হবে যখন সমগ্রকের পরিমিতি ব্যবধান, নমুনার পরিমিতি ব্যবধান, সমগ্রকের গড়, নমুনার গড় ইত্যাদি দেওয়া না থাকবে, সম্ভাবনা দেওয়া থাকবে, তখন হবে আমাদের এই p এর সূত্রটা। ওকে, এখন p/1 মাইনাস p/2, p/1 মাইনাস কত 0.25 মাইনাস এটা কত 0.5, 0.5। ওকে, এরপর হবে মাইনাস z∝/2 এর মান কত 1.96, আর প্লাস মাইনাস দুইটাই লিখি, আমরা পরে আলাদা করি। হ্যাঁ, p/1 কত 0.25, 1 মাইনাস 0.25 ডিভাইড বাই n1 কত, n1 হচ্ছে 400, প্লাস p/2 কত 0.5, 1 মাইনাস 0.5 ডিভাইড বাই এখানে কত 600। এখন আসো ক্যালকুলেশন করি আমরা। এখানে প্রশ্নটা একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এভাবে করলে আমাদের মানটা মাইনাসের আসবে, কেন জানো মানটা মাইনাসের আসবে হচ্ছে আমরা এটাকে যদি p/1 ধরি, কারণ আমাদের সূত্রটা কি p/1 মাইনাস কি p/2। তো এক্ষেত্রে আমরা যদি এই যে p/1 থেকে p/2 বিয়োগ দিই, অর্থাৎ 0.25 থেকে যদি 0.5 কে আমরা বিয়োগ দেই, সেক্ষেত্রে জিনিসটা মাইনাস চলে আসে, যার কারণে এটাকে ধরে নিয়ে আমরা একটু এলোমেলো হয়ে গেছে, এটাকে ধরে নিব আমরা n2, আর এটাকে ধরে নিব কি আমরা n1। হ্যাঁ, তারপরে এটাকে ধরে নিব কি আমরা p2, এটাকে ধরে নিব কি p1, কারণ আমাদের সূত্রটা হচ্ছে কি p1 মাইনাস p2। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে
যে সম্ভাবনাটা বড় সেটাকে আমরা P1 ধরে নিব। কথা বুঝতে পারছো? তাহলে এই সম্ভাবনাটা বড় না হলে আমাদের মানটা মাইনাস চলে আসবে, আর আস্থা সীমা কখনো কি হবে না, মাইনাস হবে না। তাহলে এখানে হবে কত, 0.5, আর এখানে হবে 0.25, 0.5, 0.5 ডিভাইড বাই এখানে হবে 600। হ্যাঁ, তারপরে এখানে হবে 0.25, তারপরে 0.25। ওকে, এখন আসো, যেহেতু আমাদের মানটা কি না হয়, মাইনাসের না হয়, যার কারণে, হ্যাঁ, তো এখন আসো এটার থেকে এটা বাদ দিলে কত হবে, 0.25 প্লাস মাইনাস 1.96, এটার ক্যালকুলেশনটা বের করে রুট ওভার ভগ্নাংশ 0.5 ইন্টু 1 মাইনাস 0.5 ভাগ 600 প্লাস 0.25 ইন্টু 0.75 ভাগ 600। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 0.03, 0.03। ও সরি, আবার ক্যালকুলেটর লাগবে। বা 0.25 প্রথমে দিব কি মাইনাস 1.96 এর সাথে এটাকে গুণ করি, 1.96 এর সাথে এটাকে গুণ করি, তাহলে হবে 1.96 ইন্টু 0.03 ইকুয়ালস আসে হচ্ছে 0.06, 0.06 মাইনাস লেস দেন নট। আর যখন আমরা সমগ্রকের গড় দিই তখন আমরা μ1 μ2 ইউজ করি, আর যখন সম্ভাবনা থাকবে তখন আমরা এ সাইনটা ইউজ করবো। হ্যাঁ, পায়ের মতো মাইনাস μ2 ইকুয়ালস এরপরে 0.25 প্লাস 0.06, বা এটা থেকে এটা গেলে কত হয়, 0.19 লেস দেন নট 1 মাইনাস বাই 2 লেস দেন নট, এটা গুণ করলে কত হবে 0.31। অর্থাৎ এখানে বলছে যে প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক। এখানে আরেকটা জিনিস দেখো, প্রশ্নে প্রথমে কি বলা আছে, প্রাপ্ত বয়স্ক, পরে কি বলা আছে, অপ্রাপ্ত বয়স্ক। তাহলে প্রাপ্ত বয়স্কটা কি হবে N1, অপ্রাপ্ত বয়স্কটা কি হবে N2। এখানে আমি প্রশ্নে বলছি কোনো একটি টেলিভিশন দেখে এরকম 400 জন প্রাপ্ত বয়স্ক আর হচ্ছে 600 জন অপ্রাপ্ত বয়স্ক দর্শকের দৈব চয়ন করা হলো, যাদের মধ্যে 100 জন প্রাপ্তবয়স্ক এবং 300 জন কি অপ্রাপ্তবয়স্ক। এখন আমরা ধরো N1 N2, N1টা নিলাম কাকে, 600 কে, N2 নিলাম কাকে, 400 কে। আরেকটা জিনিস মনে রাখবা, যার N এর মান বড় সেটা এই ক্ষেত্রে সম্ভাবনার ক্ষেত্রে N এর মান বড়টাকে কি ধরবো আমরা N1, ছোটটাকে ধরবো কি N2, অথবা যার সম্ভাবনা বড় সেটাকে ধরবো P/1, সেটাকে যার ছোট সেটাকে ধরবো কি P/2, কারণ আমাদের সূত্রটা কি P/1 মাইনাস P/2। এখন P/1 এর মানটা যদি বড় হয় অর্থাৎ ছোট হয় 0.25 মাইনাস 0.5, তাহলে মানটা তো মাইনাস চলে আসে, আর আস্থা সীমার মান কখনোই কি হবে না, মাইনাস হবে না, যার কারণে সম্ভাবনার মান বড়টা হবে P/1, ছোটটা হবে কি P/2। এখন আমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রোগ্রাম পছন্দের অনুপাতের পার্থক্য আকলন করো। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক এবং অপ্রাপ্ত বয়স্কদের প্রোগ্রাম দেখার সম্ভাবনা 0.19 থেকে 0.31 এর মধ্যে থাকার সম্ভাবনা হচ্ছে কত পার্সেন্ট, 95%। আর এটা যদি 99% বলে, জাস্ট এখানে CI 95%-এর জায়গায় হবে 99%, এখানে হবে 1%, 0.01 ভাগ 2, 0.005 আলফা বাই 2, জেড আলফা বাই 2 এর মান কত বের হবে তোমরা জানো, 1.65 বা 2.58, যে আমাদের পিছনের সারণীটা থেকে বের করব। আর এক্ষেত্রে যদি n এর মানটা কি হয়
30-এর বড় হয় তাহলে আমরা সি এর মানটা বের করব কি জেড ফরম্যাটে, আর এন এর মানটা যদি 30-এর ছোট হয় তাহলে আমরা সি আইটা বের করব টি ফরম্যাটের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। এ হচ্ছে আমাদের আস্থা সীমার সর্বশেষ নিয়ম। তাহলে এই নিয়মটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদেরকে সমগ্রকের পরিমিতি ব্যবধান বা নমুনার পরিমিতি ব্যবধান, সমগ্রকের গড়, নমুনার গড় ইত্যাদি দেওয়া না থাকবে, তখন আমাকে বলবে অনুপাত। যেমন এই অঙ্কটা কি করছে যে পছন্দের অনুপাতের পার্থক্য। আগে ছিল কি সমগ্রকের গড়ের, আগে ছিল সমগ্রকের গড় μ1 - μ2, আর এখন বলছে কি অনুপাতের পার্থক্য। তো যখন অনুপাতের পার্থক্য বলবে তখন দেখবা তোমাকে n1 আর n2 এর মান দেওয়া থাকবে, যে মানটা বড় সেটাকে ধরে নিব n1, যেটা ছোট সেটাকে ধরে নিব কি n2। এরপরে আমাকে সম্ভাবনা ডিরেক্ট দেওয়া থাকবে না, আবার থাকতেও পারে। যদি সম্ভাবনা ডিরেক্ট দেওয়া থাকে সেটা তো আমরা ধরে নিব, আর যদি সম্ভাবনা ডিরেক্ট দেওয়া না থাকে নিচে হবে মোট ফলাফল, উপরে হবে কি অনুকূল ফলাফল। এরপরে এটা লিখবো, আর সূত্র হচ্ছে কি এটা, যখন আমাদের ইনফরমেশনটা কি থাকবে ডাবল থাকবে, আর ইনফরমেশনটা যদি সিঙ্গেল থাকে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এটা পি বার প্লাস মাইনাস, যদি আমাদের মানটা ছোট হয় সেক্ষেত্রে হবে টি এর ফরম্যাট, আর বড় হলে জেড এর ফরম্যাট আলফা বাই 2 রুট ওভার, এটা হবে p1 ইন্টু 1 মাইনাস p1 ডিভাইড বাই n1। আর তখন তো p1 হবে না, তখন জাস্ট p হবে, আর এখানে হবে যেহেতু সম্ভাবনা এখানে হবে p বার। এটা হচ্ছে সিঙ্গেল ফরম্যাটের সূত্র, আর এটা হচ্ছে ডাবল ফরম্যাটের সূত্র। এটা খুব একটা কম আসে, যখন আমাদের প্রশ্নটা অনেক বেশি কঠিন হয় তখন এই ফরম্যাটটা এসে থাকে। এটা কোন ফরম্যাট? অনুপাতের পার্থক্য। আর এতক্ষণ আমরা যে ফরম্যাটটা করছি সেটা হচ্ছে কি সমগ্রকের গড়ের পার্থক্য বা সম্ভাবনা বা আস্থা সীমা নির্ণয়। আশা করি বুঝতে পেরেছো। এ হচ্ছে আমাদের আস্থা সীমার টোটাল ফরম্যাট। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। এরপরও যদি তোমাদের জিজ্ঞাসা থাকতেই পারে আস্থা সীমার মধ্যে, তোমাদের যদি কোনো অনাস্থা থেকে থাকে বা কোথাও যদি কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাবা। আমি সর্বোচ্চ চেষ্টা করব দ্রুত তোমাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। আর তোমরা ইনশাল্লাহ 12 নাম্বার বাদে এখানে 1 থেকে 13 পর্যন্ত প্রত্যেকটা আস্থা সীমা সমাধান করে ফেললে আশা করি তোমাদেরকে আর আস্থা সীমা কেউ আটকাতে পারবে না। আর এই আস্থা সীমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ সমূহে খুব বেশি, মানে 90% একটা আস্থা সীমা এসে থাকে। আর এই আস্থা সীমাটা অ্যান্সার করতে পারবো তখনই তোমরা যখন আমার এই প্রশ্ন ব্যাংকের 12 নাম্বার ছাড়া 1 থেকে 14 অর্থাৎ 13টি আস্থা সীমা সমাধান করবা, তখন আশা করি ইনশাল্লাহ তোমরা আস্থা সীমাটা ক্লিয়ার হয়ে যাবা। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নতুন টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।